will take over the human job. ঠিক আছে, is it actually replaceable? AI যারা ইউজ করে না তারা রিপ্লেসড হয়ে যাবে with people who regularly use AI. As a matter of fact, who created AI? হ্যাঁ, exactly. Humans cannot be, human knowledge cannot be replaced. এই AI এর ডিসঅ্যাডভান্টেজটা কি হতে পারে বলে আপনার মনে হয়? সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো people forget to think by themselves. অনেকে প্রশ্ন করেছে আমি AI করব না মেশিন লার্নিং করব, এটা শিখবো, সো মানে এটা আপনার উত্তর কি হবে? ইন্ডাস্ট্রিতে এআইটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে আমাদের প্রোডাকশনটা আরো বেশি বৃদ্ধি পায় এবং আমাদের টাইমটা একটু কমে, হ্যাঁ, এফিসিয়েন্সিটা বাড়ে। আসসালামু আলাইকুম, আলট্রা ইঞ্জিনিয়ারিং এর অনেক গুরুত্বপূর্ণ পডকাস্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে। লাস্ট 6 মান্থ যদি বলি, দেখা যাচ্ছে এআই পুরা সকল ইন্ডাস্ট্রিকে লিড দিচ্ছে। সেটা আমি যদি অটোমেশন বলি, রোবোটিক্স বলি বা ডিজাইন ইন্ডাস্ট্রি বলি, এরই মধ্যে এখানে আছে আরো ওয়েবসাইট, আরো নানান আরো অনেক কিছুই আছে। আজকে আমার সাথে উপস্থিত আছে একজন এআই স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার সাইফ আহমেদ, যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন লেকচার হিসেবে আছেন, যিনি ইনভিজিবল টেকনোলজিসে একজন কোয়ালিটি অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন বহু বছর ধরে, এবং যিনি লাস্ট 5 বছর ধরে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কাজকর্ম করেছেন, এবং উনি বড় বড় রিচ জার্নালস গুলোতে, পপুলার জার্নাল গুলোতে অনেক রিসার্চ পেপার পাবলিশ করেছেন। সো আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমি খুব আনন্দিত এখানে আসতে পেরে। আমরা অ্যাকচুয়ালি আমাদের ভবিষ্যতে যারা এআই নিয়ে কাজ করতে চায়, এবং এআই নিয়ে অনেক মিথ আছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে, এবং একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং এবং এই ফিল্ডে আসলে সবাই কিভাবে কাজ করবে, কোন সেক্টরে যেতে পারবে, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমার সাথে আরো উপস্থিত আছেন আমাদের আলট্রা ইঞ্জিনিয়ারিং এর প্রজেক্ট লিডার এবং 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 অনেক পরিচিত মুখ ইঞ্জিনিয়ার ফাহিম শাহরিয়ার খান। সো তিনিও আমাদের সাথে আমাদের আজকের এই পডকাস্টে লিড দিচ্ছেন। ফাহিম স্যার, আপনি শুরু করুন। আমি যদি শুরু করি, আজকে আমাদের টপিকটা আমরা সবাই জেনেছি অলরেডি, এআই। তো আমরা আসলে অটোমেশন নিয়ে কাজ করছি, আমরা সোলার নিয়ে কাজ করছি, পাওয়ার নিয়ে কাজ করছি, আলট্রা ইঞ্জিনিয়ারিং। তো এআই আমাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা টপিক। পুরো বিষয় কিন্তু এখন এআই এর উন্মাদনায় সবাই আছে। এখন আমরা কিভাবে আমাদের ইন্ডাস্ট্রি গুলোর সাথে এবং আমাদের ইন্ডাস্ট্রিতে, এবং আমাদের শুধু ইন্ডাস্ট্রি না, আমাদের যে অফিস আছে, যে কর্পোরেট অফিস গুলো আছে, সেখানেও কিন্তু দিনে দিনে এআই গুলো যুক্ত হচ্ছে। তো আজকের এই যে পডকাস্ট, আজকের এই ডিসকাশনে আমরা আসলে জানার চেষ্টা করব এআই আমরা কিভাবে আসলে জার্নিটা শুরু করতে পারি, এবং এটা শুরু করতে হলে আমাদের আসলে কি কি লাগবে, এবং এআই এর উৎপত্তি অবশ্যই আমরা জানবো, এবং ইন্ডাস্ট্রির সাথে আসলে কিভাবে এআইটা যুক্ত হবে, এবং বাংলাদেশে আমরা যদি এআই যুক্ত করি আমরা আসলে প্রোডাকশনে কি কি বেনিফিট পাবো, এই জিনিসগুলোই আসলে আজকে আমাদের এই আলোচনায় আসলে উঠে আসবে। তো আমি যদি ভাইয়াকে একটু শুরু করতে বলি, এআই থেকে যদি শুরু করি, এটা আসলে কিভাবে এত দূর আসা এই পর্যন্ত শুরু থেকে। আচ্ছা, তো এআই জেনারেলি হলো বেসিক্যালি আ কম্বিনেশন অফ আ লট অফ ম্যাথস। এমন কিছুই না, মানুষরা অনেক মনে করে যে একটা লিভিং বিং যেটাকে আপনি মানে এক সময় আমাদেরকে টেক ওভার করবে বা সামথিং, এমন কিছুই না। আসলে ইটস জাস্ট বেসিক্যালি ম্যাথস। আমরা ছোটবেলায় মনে হয় ক্লাস 6-7 এর দিকে একটা ইকুয়েশন দেখতাম, লিনিয়ার ইকুয়েশন, y = mx + c। জেনারেলি ওটা দিয়ে দেখা যায় x এর সাথে y এর একটা রিলেশন ক্রিয়েট করতাম। তো x হলো ধরেন ইনপুট, y আউটপুট। এখন ইউজুয়ালি আমরা ছোটবেলায় যে ম্যাথসটা করতাম, আমরা দেখা যায় ইনপুট দিয়ে আউটপুট ক্যালকুলেট করতাম বা কিছু। বাট এআই এর ক্ষেত্রে যেটা হয় যে একটা নিউরন আমরা এভাবে করে ডিজাইন করি যে y = mx + c। ধরেন আমি ইনপুটও জানি, আউটপুটও জানি। তো সেই ক্ষেত্রে ধরেন ইনপুট আর আউটপুট যদি আপনি এনাফ অ্যামাউন্টের আপনার কাছে থাকে, তাহলে আপনি কিন্তু এম আর সি বের করে ফেলতে পারবেন। সো দ্যাট ইজ আ সিঙ্গল নিউরন। তো একটা লিনিয়ার ইকুয়েশন দিয়ে ধরেন আপনি তাহলে এক্স আর ওয়াই এর রিলেশন বের করতে পারবেন। আপনার যদি অনেকগুলো এক্স ভ্যালু দেওয়া থাকে, অনেকগুলো ওয়াই ভ্যালু দেওয়া থাকে, আপনি তাহলে একটা রিলেশন বের করতে পারবেন এক্স আর ওয়াই এর মধ্যে। এখন অনেকগুলা নিউরন একসাথে করে বেসিক্যালি লার্জ অ্যামাউন্ট অফ ডেটা অ্যানালাইজ করা যায়। ধরেন আপনার কাছে অনেকগুলো টেম্পারেচারের ডেটা আছে, এখন আপনি সিম্পলি ডিসাইড করতে চান যে আপনার এখন এসি অন থাকা উচিত কি অফ থাকা উচিত। ধরেন এসির একটা প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, যেটা আপনার ধরেন এসি অপারেট করবে টেম্পারেচার দেখে। বেসিক্যালি অনেকগুলো টেম্পারেচার দেখে ও রিয়েলাইজ করলো যে আচ্ছা ঠিক আছে,
25 ডিগ্রির নিচে গেলে এসি অন হওয়া উচিত না, এভাবে করে লার্জ নাম্বার অফ ডিসিশনস নেওয়া যায়। একটা সিঙ্গেল ইকুয়েশন থেকে আস্তে আস্তে করে যখন আপনি কম্বিনেশন অফ ইকুয়েশনে যান তখন দেখা যায় যে মাল্টি ডিমেনশনাল এক্স ভ্যালুসকে মাল্টি ডিমেনশনাল আউটপুটে আমরা কনভার্ট করতে পারি আর কি। তাহলে আমাদের যে জিনিসটা আমাদের এআই এর ফলে জব কমে যাবে, একটা মিথ আছে, এটা আসলে কতটুকু সত্য, বা এটা আমরা যদি একটু সত্যটা জানতে চাই, আসলে সত্যটা কি, আসলে কি কমবে? এক্স্যাক্টলি, মানে সবাই বলছে এআই উইল টেক ওভার দি হিউম্যান জব, ঠিক আছে, ইজ ইট অ্যাকচুয়ালি রিপ্লেসেবল? আচ্ছা, এখানে আমার দুইটা স্টেটমেন্ট দেওয়ার আছে। একটা হলো জেনারেলি আমরা অনেক সময় মনে করি যে আমি আন্ডারগ্রেডে যা স্কিলস শিখছি এটা দিয়েই ধরেন একটা জব পাবো এন্ড আই উইল কন্টিনিউ টু ওয়ার্ক অন দ্যাট উইদাউট লার্নিং এনিথিং। এই মাইন্ডসেটটা নিয়ে যদি কেউ ইন্ডাস্ট্রি বা বলেন বা একাডেমিয়া বলেন যেখানেই যায়, সে আসলে সাস্টেন করতে পারবে না, এটা আপনারাও জানেন আমি জানি। মানে দেখা যায় প্রত্যেক বছর আপনার টেকনোলজি চেঞ্জ হচ্ছে, আপনার আস্তে আস্তে শিখতে হবে। সো কেউ যদি মনে করে থাকে যে তার জব লস হবে জাস্ট বিকজ সে এখন ধরেন ডেটা এন্ট্রির একটা কাজ করছে সিম্পল, তার জব লস এমনি হবে। এটা এআই এর জন্য আসলে কোনো এআই এর জন্য তার জব লস হবে এরকম কোনো কথা নেই, এটা এক্সকিউজ হয় না। আর সেকেন্ডলি দ্য ফ্যাক্ট যে আমরা অনেক সময় বলি যে এআই আসলে রিপ্লেস করবে জবগুলাকে, তা না। এআই যারা ইউজ করে না তারা রিপ্লেসড হয়ে যাবে উইথ পিপল হু রেগুলারলি ইউজ এআই। আমার ধরেন একটা ডকুমেন্টেশন লিখতে আগে ধরেন 3 ঘন্টা লাগতো, আমি জাস্ট বেসিক ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দিয়ে এখন এই ডকুমেন্টেশনটা আধা ঘন্টায় করতে পারতেছি। দ্যাট ডাজন্ট মিন যে আমাকে তো কেউ রিপ্লেস করতে পারবে না, বিকজ আই ওয়াজ রাইটিং দ্যাট ডকুমেন্টেশন, বাট আমার টাইমটা কমে যাচ্ছে এবং আমার এফিসিয়েন্সিটা বেড়ে যাচ্ছে। দ্যাট ইজ দি বেসিক আইডিয়া অফ এআই। মানে আমার কাজটাকে সহজ করে ফেলতেছে, রিপ্লেস করা পসিবল না। বাট অনেকেই আমাদের যারা ভার্সিটিতে পড়ালেখা করতেছে তাদের একটা জিনিস আছে, আমি এআই এর মাধ্যমে একটা প্রেজেন্টেশন স্লাইড বানিয়ে ফেলতেছি, আমি এআই এর মাধ্যমে আমার অলরেডি মনে হয় এআই কয়েকটা পেপারও অলরেডি পাবলিশ করে ফেলছে। এখন এই জিনিসগুলোর কারণে অনেকে দেখতেছে যে কি তাহলে এআই এর মাধ্যমে কি পেপার জেনারেট হচ্ছে, এগুলো আসলে কি ধরা যাচ্ছে পরবর্তীতে যে আসলে এআই এর মাধ্যমে এই কোন টেকনোলজি কাজকে? এআই তো ধরেন মানে যে আউটপুটটা দিবে সবসময় তো ওইটার কোয়ালিটি একটা হিউম্যান কোয়ালিটিকে আসলে বিট করা সম্ভব না। সত্যি কথা যেটা, আপনার মধ্যে যেই ইন্টেলেক্টটা থাকবে স্পেসিফিক টু ইয়োর ফিল্ড, এটা তো ধরেন যে কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলেন বা যে কোনো এআই সিস্টেম বলেন, ওইটা তো আর ওই ইন্টেলেক্টটা আনতে পারবে না। কিছু লেভেলে হয়তো আনতে পারবে, আপনার ধরেন যে ইনফরমেশনটা আছে ওইটাকে স্ট্রাকচার করে দিতে পারবে, কিন্তু আপনি যদি পুরাটুকি তাকে লিখতে দেন ওই আপনার লেভেলের কোয়ালিটি তো আর পাবে না। মানে যতই বলুক না কেন, হিউম্যানস ক্যান নট বি, হিউম্যান নলেজ ক্যান নট বি রিপ্লেসড। ভেরি সিম্পলি পুট, প্রথমে যেরকম শুরু হয়েছিল যে এআই স্টার্টেড মেকিং পেইন্টিংস, তারপরে মেকিং পোয়েট্রি, no matter how much they are, how much well written they cannot very simply put, they cannot be replaced, they cannot replace Mona Lisa or writings of Rabindranath Tagore. এগুলো তো রিপ্লেস করতে পারবে না। As a matter of fact, who created AI? হ্যাঁ, এক্স্যাক্টলি, হিউম্যানস। তো হ্যাঁ, তো এভাবে আমরা যদি মনে করি হ্যাঁ লো পারফর্মিং মানুষদেরকে হয়তো রিপ্লেস করতে পারবে, কিন্তু টেকনিক্যালি আপনি এটা বলতে পারেন না যে সবাইকে রিপ্লেস করে দিবে। আমরা যদি এআই কে সাদরে গ্রহণ করতে পারি তাহলে আমাদের এই জব রিপ্লেসমেন্টের প্রশ্নটাই মানে এখানে থাকে না। মানে বিষয়টা হচ্ছে এআই এর সাথে অ্যাডাপ্টেবিলিটি, কতটুকু অ্যাডপ্ট করছি, এবং হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আমাদেরকে অনেকভাবে আমরা এটার সাথে এনগেজড। এখন এই প্রত্যেকটা টেকনোলজি বা প্রত্যেকটা কিছুই একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। সো এই অ্যাডভান্টেজের এআই এর অ্যাডভান্টেজটা আমরা অনেকে জানি এবং আমরা এটা অনেক ব্যবহার করছি। এই এআই এর ডিসঅ্যাডভান্টেজটা কি হতে পারে বলে আপনার মনে হয়? এখন যেটা কি আছে নাকি আসলে? অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ তো সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো পিপল forget to think by themselves. আমি আমার স্পেসিফিক্যালি আমি যেহেতু টিচিং ফিল্ডে আছি, আমি নিজেই দেখি যে যেই জিনিসটা ধরেন নিজের থেকে লেখা সম্ভব, যেই জিনিসটা ধরেন নিজের থেকে করা সম্ভব, ওটা কমপ্লিটলি স্টুডেন্টরা আস্তে আস্তে দেখা যায় চ্যাট জিপিটি বা জেমিনাই এগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সেই কারণে দেখা যায় কোয়ালিটিটা ড্রপ করে অনেক। আমি বলছি না যে ইউজ করবেন না, কারণ এটা ইভেনচুয়ালি খুব নর্মাল হয়ে যাবে যে আমরা ইউজ করি। ইনফ্যাক্ট ধরেন আপনি একটা ডকুমেন্ট লিখলেন, ওই ডকুমেন্টটা যদি আপনি জিপিটিকে দেন, ওটা
আপনার গ্রামার ঠিক করে দিবে, খুব সুন্দর করে স্ট্রাকচার হয়, কিন্তু আপনার তো লিখতে হবে। আপনি যদি এটা পুরাটুকি জিপিটি দিয়ে লেখান তাহলে ওটার কোয়ালিটি এতটাই ফল করবে এক পর্যায়ে যে আপনি নিজেই পড়ে বুঝতে পারবেন যে দিস ওয়াজন্ট মানে নিজের এফোর্ট দিয়ে করা না আর কি। এটা অনেক সময় যেমন হচ্ছে, এটা আমার অ্যানালজি, যেমন আমরা যদি সেই সবকিছু হচ্ছে ক্যালকুলেশন বেসড, ক্যালকুলাস এবং যেমন হচ্ছে যত ক্যালকুলেশন অ্যাডভান্স হচ্ছে তত আমরা নিউ টেকনোলজিতে জাম্প করছি। আমরা যদি সেই অনেক আগে, যেমন আমরা ক্যালকুলেটর, আমাদের যে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলছি। সো আমরা যদি শুরুতে একদম সনাতন পদ্ধতিতেই যদি ক্যালকুলেশন করতাম, চার্ট ইউজ করে করতাম, আজকে আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে জাম্প করতে পারতাম না। তো এই যে এটা হচ্ছে এক ধরনের ফস্টারিং, যে আমরা একটা ধাপে ধাপে আসবো, আমরা এই জায়গায় যখন আসবো হয়তো এটাকে নিয়ে আমরা আরো অ্যাডভান্স কোনো কিছু চিন্তা করবো, হ্যাঁ হয়তো হতে পারে এটা একটা পাথওয়ে। জি সো এবং যেমন আপনার জার্নিটা একটু বলেন, আপনি মানে এত টেকনোলজিস এবং এত ব্রাঞ্চ থাকতে এআইটাকে কেন আপনি, হাউ ইউ সো লাভ দ্যাট, এবং ইউ আর কোয়ালিটি অ্যানালিস্ট, ভেরি নাইস, এই জবটা ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি স্টানিং, ইউ হ্যাভ ওয়ার্ক, ইউ রিসার্চ কন্ট্রিবিউশন ইজ ভেরি রিচ। সো আপনার জার্নিটা একটু বলেন, কিভাবে শুরু করেছেন? আমি হলো যখন আমার ব্যাচেলার করি, ব্যাচেলার তো আমার অ্যাকচুয়ালি এ লেভেলসের পরে খুব ইচ্ছা ছিল ম্যাথসে মেজর করা আর কি। আমার খুব ইচ্ছা ছিল যে ম্যাথমেটিক্সে অনার্স করবো, কিন্তু আমার বাসা থেকে খুব ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ার হবো, জোর করে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করে দিচ্ছে। তো ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করানোর পরে তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মোরালেস ম্যাথমেটিক্স ছিল, তারপরে তো ইলেকট্রনিক্স অনেক কিছু পড়াশোনা করার পরে আই ডিড মাই মাস্টার্স ইন ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, ফোটনিক্সে মাস্টার্স করা হয়েছে আমার জার্মানিতে। ওইখান থেকে যখন চলে আসি, আমি আসার পরে আই গট স্টাক ডিউরিং কোভিড পিরিয়ড, বাট আমার ওই ম্যাথসের ইন্টারেস্টটা আর নলেজটা তখনও আর কি খুব ইন্ট্রিগ করতো। আমার স্টুডেন্টরা দেখতাম, আস্তে আস্তে দেখতাম যে আমি যখন কোর্সেস নেই নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমি যখন জয়েন করি দেখি যে স্টুডেন্টদের খুব এআই নিয়ে খুব ইন্টারেস্ট করে, প্লাস আমার কলিগদের ওই রিসার্চ এনভায়রনমেন্টটা দেখলাম যে সবাই দেখলাম যে খুব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে। তো আমার কিছু সিনিয়র কলিগস আছেন, ওনাদের সাথে আমার কন্ট্যাক্ট হলো যে স্যার আমি যদি এআই শিখতে চাই তাহলে কিভাবে শিখবো। উনি আমাকে কিছু, ডক্টর নাবিল মোহাম্মদ স্যার, তো উনি কিছু বই দিলেন আমাকে, তারপরে বললেন যে কিছু বইগুলো পড়ে আপনি দেখে আসেন। তো ওইখান থেকেই আমি যখন কোভিডে স্টার্ট ছিলাম, তো মোস্টলি তো হোম অফিস, কোর্সেস করানোর পরে অনেকক্ষণ টাইম বাসায়, তো দেখা যেত যে আমি অনেকগুলো কোর্সেস করেছি, অ্যারাউন্ড 16টা না 17টার মতন কোর্সেস আমি কোর্সেরাতে, ওই টাইমে নর্থ সাউথ ইউনিভার্সিটির জন্য মানে এডুকেশন ইনস্টিটিউটের জন্য কোর্সেসগুলো ফ্রি করে দিয়েছিল। তো তখন আর কি মানে এমনি আমি কিছু ডিপ্রেসডও ছিলাম যে পুরা বাসায় আটকানো, আমার চলে যাওয়ার কথা ছিল পিএইচডি করতে, ওইটাও থেকেও মানে সবকিছু ফিক্স করার জন্য আমি যখন লার্ন করা শুরু করি, ওইখান থেকেই আর কি আস্তে আস্তে এআই কে প্রপারলি ইন্ট্রোডিউস হওয়া এআই থেকে। তারপরে আমার হঠাৎ করে এআই বেঙ্গল কমিউনিটিতে একজন একটা প্রবলেম নিয়ে পোস্ট করেছিল, ওই ডেন্টিস্ট্রির একটা প্রবলেম নিয়ে, যে একটা 3D ডেন্টাল টুথকে কিভাবে করে ক্লাসিফাই করে অ্যানালাইজ করা যায়। তো দ্যাট পারসন ওয়াজ অ্যাকচুয়ালি স্টাডিং অ্যাট মালয়েশিয়ান ইউনিভার্সিটি, ডেন্টিস্ট্রি স্কুলে। তো ওনার সাথে যখন কথা হয় তখন উই ডিসাইডেড যে আচ্ছা ঠিক আছে একটু কোলাবোরেট করে দেখি। তো ইভেনচুয়ালি ওইখান থেকে যখন শুরু হয়েছে তখন উই কন্টিনিউড ওয়ার্কিং ফর আ ভেরি লং টাইম। তো আফটারওয়ার্ডস দ্যাট পারসন ওয়েন্ট টু স্টাডি ইন অস্ট্রেলিয়া, তার ওই ইউনিভার্সিটির সাথেও আমাদের কোলাবোরেট করা হয়েছে আর কি। তো ওইখান থেকেই আমাদের দেখা যেত যে নভেল ডেন্টিস্ট্রি ডেটা পেতাম আমরা, এক্স রেজ, তারপরে ডিফারেন্ট ওরাল স্ক্যানস পাওয়ার পরে ওইগুলোকে অ্যানালাইজ করা, টুথ ক্যাভিটিস বের করা, ওইখান থেকেই আমার অ্যাকচুয়ালি মানে প্রপারলি এআইতে কনসেন্ট্রেট করা আর কি। তারপরে তো আস্তে আস্তে গত বছর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস ইন্ট্রোডিউসড হলো। তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইন্ট্রোডিউস করার পরের জার্নিটা তো এখন তো দেখছেন যে কমপ্লিটলি ডিফারেন্ট আর কি। তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যখন ইন্ট্রোডিউস হলো ওইখানে এআই কিভাবে ইউজ করে, এভাবে করে হলো আস্তে আস্তে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কি কি কোম্পানি আছে, ইন্ডাস্ট্রিয়ালি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কিভাবে ইউজ করা হয়, এখান থেকে আমার ইনভিজিবল টেকনোলজির সাথে পরিচয় হলো। And that's when I decided যে না, মেবি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এআই যদি আমি কন্ট্রিবিউট করতে পারতাম দ্যাট উড বি গ্রেট। তো তখন আমার হলো ইনভিজিবল টেকনোলজিসে জয়েন করা আর কি।
আচ্ছা, আমি যদি একটু বলি, এখন আমাদের স্টুডেন্টরা বা আমরা যদি এআই নিয়ে জার্নি শুরু করতে যাই, তাহলে আসলে আমাদের স্টেপগুলো কি কি হবে এবং তার সাথে আসলে কি কি টুলস আমরা ইউজ করতে পারি, এবং বাংলাদেশ থেকে এইটা শেখার জন্য কোনো কোর্স কোথাও থেকে অনলাইনে অথবা অফলাইনে কোনো ব্যবস্থা আছে কিনা, রিসোর্সগুলো কি? আমি তো পার্সোনালি যে কেউ যখন আমাকে জিজ্ঞেস করে আমার কাছে, আমি সবসময় বলি যে ইউ শুড স্টার্ট উইথ there is a book from O'Reilly, hands on machine learning and scikit. ওইটা আমি ইউজুয়ালি সবাইকে সাজেস্ট করি। বইটা খুবই কমন এবং জেনারেলি যে আপনার টিচার যেটা সাজেস্ট করছিল জি, তো ওই বইটাই করোনার সময় ইউজ টাইম ওইটা দেখা যায় যে মানে ওই বইটা এতটাই পারফেক্টলি রিটেন যে ওখানে প্রথমে ম্যাথটা এক্সপ্লেন করে, পরে হলো কোডগুলা দেওয়া থাকে। সো আপনি দুইটাই বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে ভিতরে ম্যাথটা কিভাবে কাজ করতেছে, তারপর আপনি ওই কোডগুলো অ্যাপ্লাই করতে পারবেন আর কি। ওটা ইবুকটাও খুবই রেগুলার অ্যাভেলেবল, সো কেউ যদি ডাইরেক্টলি ওটা রান করতে চায় কোডগুলো, দে আর অ্যাভেলেবল। আর আমি পার্সোনালি হলো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি লেকচারার প্রফেসর প্রবাবলি অ্যান্ড্রিউ এনজিকে খুব ফলো করি। অ্যান্ড্রিউ এনজি তো কোর্সেরার এই ফাউন্ডার, তো ওনার কোর্সেসগুলো আমি খুব, ওনার ডিপ লার্নিং এর কোর্স, মেশিন লার্নিং এর কোর্সগুলোই আমি হলো ওগুলা দিয়েই আমার ফার্স্টে আসলে শিখা আর কি সব কিছু। তো এখন অনেকগুলো কোর্স, আগে তো কোর্সগুলো পেইড ছিল, পরে কোভিডের কারণে আমরা ফ্রি পেয়েছি। এখন তার নিজেরই একটা আলাদা ওপেন প্ল্যাটফর্ম আছে ডিপ লার্নিং এআই, ওখানে অনেকগুলো কোর্সেস ফ্রি। যেমন কিছুদিন আগে উনি একটা কোর্স লঞ্চ করেন এআই ফর পাইথন। তো মানে এআই ইউজ করে আমরা পাইথন কিভাবে রান করে ধরেন স্পেসিফিক কিছু টাস্ক করতে পারি, ধরেন ডকুমেন্ট প্রসেসিং করে ফাইল রিনেম করা, তারপরে ফাইল থেকে ইনফরমেশন কালেক্ট করে কিছু একটা লেখা, ওই জিনিসপত্রগুলো কিভাবে করা যায় ওটা করা যায়। বাট মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে আপনি যদি অ্যাকচুয়ালি এআইতে যেতে চান, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো প্রোগ্রামিংটা শেখা। এআই আসলে কি কি প্রোগ্রামিং নিয়ে কাজ করতে হবে? মোস্টলি পাইথন। আপনি যদি মানে একেবারে জেনারেল এআই নিয়ে কাজ করতে চান, সবচেয়ে আগে পাইথন। আর কি কি ল্যাঙ্গুয়েজ এখানে? পাইথন হলো আপনার মোস্টলি ধরেন বড় বড় কাজ করার জন্য, এই জেনারেটিভ এআই, জিপিটি এই টাইপের ম্যাটেরিয়াল ইউজ করার জন্য। বাট আদার দ্যান দ্যাট নর্মাল মেশিন লার্নিং এর কাজ যদি আমি করতে চাই, যে ধরেন অনেকগুলো ডেটা আছে ওগুলোকে প্রসেসিং করা, আর প্রোগ্রামিং দিয়েও আমি করতে পারি। আবার আমি লেটস সে অনেকে পাওয়ার এফিশিয়েন্ট প্রোগ্রামিং যখন করতে চাই, যে আমি এত এনার্জি ইউজ করতে চাই না, আমি ধরেন একটা স্পেসিফিক মেশিনের জন্য কোডিং করতে চাই, সেই ক্ষেত্রে C++ ইউজ করাটা ডাইরেক্টলি ইজিয়ার। তখন দেখা যায় পাওয়ার কনজাম্পশনটা কমে যায়। স্পেসিফিক্যালি আপনাদের যেরকম ইন্ডাস্ট্রিতে যখন কাজ হয়, ইটস ইজিয়ার টু কোড ইন C++, কারণ মেশিনটা তখন আর কি অত এনার্জি কনজিউম করবে না বা অত মেমোরি লাগে না আর কি, যেটা আপনার পাইথনে লাগবে। এখানে একটা বিষয় আসে না যে C++ এটা ইউজ করলে আবার অনেক ল্যাংদি হয়ে যায়, এটা একটা বিষয় হয়ে যায় না? এই জন্যই আর কি মোস্ট পিপল ট্রাই টু অ্যাভয়েড দ্যাট, বিকজ দে ইউজ পাইথন। পাইথন ইজ অলমোস্ট ক্লোজ টু ইংলিশ, কমপ্লেক্স এবং মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ ফ্রেন্ডলি টাইপের। জি যেহেতু বাট ইটস আ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা হয় যে ইট টেকস আ লট অফ এনার্জি টু কাম ডাউন টু মাইক্রোপ্রসেসর লেভেল ল্যাঙ্গুয়েজ। আর C++ হলো মাচ ক্লোজার, তো এটা লেস এনার্জি লাগে আর কি আপনার মাইক্রোপ্রসেসর লেভেলে আসতে। আচ্ছা, মানে আমাদের দর্শকরা এবং যারা লার্নার আছে, যেমন এই এআই শুরু করতে গেলে কয়েকটা জিনিস তাদের খুবই কনফিউশন থাকে, যেমন হচ্ছে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ডাটা মাইনিং, ডিপ লার্নিং, এই জিনিসগুলো একটু যদি ছোট করে ভেঙে দিতেন, বলতেন। আচ্ছা, সো ডেটা মাইনিং তো জেনারেলি হলো যে আপনি যদি কোথা থেকে ডেটাটাকে আপনি রিসিভ করেন, ওই ডেটাটাকে আসলে প্রসেসিং করে কিভাবে করে রিডেবল ফরম্যাটে আনা যায়, ওইটাকেই ডেটা ইঞ্জিনিয়ারিং বলে। যেটা ডেটা ইঞ্জিনিয়ারিং ইজ অ্যাকচুয়ালি নট মেশিন লার্নিং ডাইরেক্টলি, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার কাছে যদি ডেটাটা প্রিপেয়ার করার মতন না থাকে, তাহলে ওইটা দিয়ে আপনি আসলে কোনো সিস্টেমকে ডেভেলপ করতে পারবেন না। আ লট অফ পিপল থিঙ্ক যে মেশিন লার্নিং ইজ ইম্পর্টেন্ট, এখন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারটা হওয়া ইম্পর্টেন্ট, বাট
what would be more important in the coming days or is still important is data engineering. কারণ anywhere, let's say আপনাদের এখানে ধরেন PLC বা যে কন্ট্রোল সিস্টেমসগুলো আছে ওখানে যে সেন্সরগুলো থেকে ডেটা আসে ওই ডেটাগুলোকে রিডেবল ফরম্যাটে আনা যাতে অন্য সিস্টেমরা রিড করতে পারে বা ধরেন একটা ক্লাউড সিস্টেমে আমি আপলোড করে দিলাম যাতে একটা মেশিন লার্নিং মডেল রিড করতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ডেটা ইঞ্জিনিয়ারিংটা হলো সেই ডেটা প্রি প্রসেসিংটা। মেশিন লার্নিং জেনারেলি হলো পুরা ফিল্ডটাকে মেশিন লার্নিং বলা হয়, যে আপনি ইনপুট আছে আপনার কাছে, আউটপুট আছে এবং ইউ আর ট্রাইং টু ক্রিয়েট আ ডিসাইসিভ সিস্টেম, যে সিস্টেমটা অটোমেটিকলি এই ইনপুট আউটপুট দেখে লার্ন করতে পারে, ওইটাকে মেশিন লার্নিং সিস্টেম বলে। মেশিন লার্নিং এর একটা সাব ব্রাঞ্চ হলো ডিপ লার্নিং। ডিপ লার্নিং ইজ ফর মাল্টি ডাইমেনশনাল ডেটা, লাইক লেটস সে আপনার এই যে টেক্সট অথবা ইমেজ, ওইগুলাকে দিয়ে ভয়েস, টেক্সট, ভয়েস, ইমেজ, 3D স্ক্যানস, এখন যত রকমের অ্যানালগ ডাটা, হ্যাঁ, ওগুলাকে যখন আপনি নিউরনস দিয়ে অ্যানালিসিস করেন, নিউরাল নেটওয়ার্ক ক্রিয়েট করেন। নিউরাল নেটওয়ার্ক ইজ সিমিলার টু দ্য নেটওয়ার্ক ক্রিয়েটেড ইন আওয়ার ব্রেনস, যেগুলোতে ছোট ছোট নিউরনস থাকে, প্রত্যেকটা নিউরন একটা করে ডিসিশন নিতে আমাদেরকে হেল্প করে। তো ওই নিউরাল নেটওয়ার্কটাই বেসিক্যালি ডিপ লার্নিং। ডিজাইনিং দ্যাট নিউরাল নেটওয়ার্ক ইজ ডিপ লার্নিং। ইট ইজ আ সাব ব্রাঞ্চ অফ মেশিন লার্নিং। সো ধরেন আমি যদি আরেকটু ক্লিয়ারলি বলি যে ডেটা ইঞ্জিনিয়ারিং থেকে আমি ডেটাটা প্রসেস করছি, ওই ডেটাটা মেশিন লার্নিং এর একটা সিস্টেমে যায়। মেশিন লার্নিং এর এখন অনেক রকমের ডিফারেন্ট পার্টস আছে, যেমন কিছু হলো আপনার খুবই জেনারেল অ্যালগোরিদমস, যেমন লিনিয়ার রিগ্রেশন বা খুবই নর্মাল, এগুলা হলো নিউরনস না, খুবই সিম্পল সিস্টেম, যে আপনি সিম্পল লো ডিমেনশনাল এক্স ভ্যালু দিলেন আর লো ডিমেনশনাল ওয়াই ভ্যালু আউটপুট হিসেবে পাইলেন, মেট্রিক্স ক্যালকুলেশনের মতন। ওগুলো হলো আপনার নর্মাল অ্যালগোরিদমস। আর আরো কমপ্লেক্স অ্যালগোরিদম এর মধ্যে পড়ে হলো ডিপ লার্নিং, যেখান থেকে আপনার ডিপ লার্নিং এর ফিল্ডে আসে হলো এই যে ইমেজ ডিটেকশন, তারপরে আপনার ভয়েস রেকগনিশন, আবার এখন যেটা এখন অনেক হট একটা টপিক, জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই বেসিক্যালি হলো যে আপনি যখন ডেটাটা এত পর্যায়ে আপনি ডেটা দিয়ে ফিড করা হয়ে গেছে আপনার নিউরাল নেটওয়ার্কটাকে, যে এখন আপনি যখন একটা ইনফরমেশন দেন ওইটা নিজেই হলো একটা ইমেজ অথবা একটা ভয়েস ক্রিয়েট করে ফেলতে পারে আর কি। দ্যাট ইজ বেসিক্যালি জেনারেটিভ এআই। আচ্ছা, ইনফরমেশনের দিক থেকে কি গুগল আগে আছে না এআই, মানে জেমিনাই, তারপর হচ্ছে চ্যাট জিপিটি, তারপর অনেক কিছু, কোনটা বেশি এগিয়ে আছে? আমাদের শুরু থেকে তো গুগলে আমরা অনেক কিছু ইনফরমেশন সার্চ করে আসছে, হ্যাঁ, এখন এরা আসছে, চ্যাট জিপিটি আসছে, এখন কাদের কাছে আসলে বেশি ইনফরমেশন আছে? আচ্ছা, গুগলের কাছে নিজেদের কাছে অনেক ইনফরমেশন আছে, বাট মানে যখন আপনি কোনটার ইউজেজ কোন দিকে এটা এভাবে চিন্তা করেন, তখন এক একভাবে ইউজ করেন। জিপিটি আমি মানে এক ব্রাঞ্চ এক্সপার্ট। যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি যে জেমিনাই আমি ইউজ করি হলো টেক্সট রাইটিং এর জন্য, কারণ ওইটা আমি জানি না, মেবি বিকজ ইট ফিডস অন অল দ্য ইনফরমেশন ইন গুগল, এটা অলরেডি দেয়ার লটস অফ ইনফরমেশন। তো সেই ক্ষেত্রে আমার দেখা গেছে যে ধরেন আপনি একটা সিম্পল ডকুমেন্টেশন বা আপনি একটা লেটার লিখছেন, ল্যাঙ্গুয়েজ কোয়ালিটিটা আমার কাছে বেটার মনে হয় কম্পেয়ারিং টু জিপিটি। ওইদিকে আবার জিপিটির লজিক্যাল অ্যাবিলিটিটা ভালো, যেমন ধরেন আপনি একটা কোডে আটকে গিয়েছেন, ওটা ডিবাগ করতে চান যে আমার এই কোডের স্পেসিফিক কোন প্রবলেম আছে, আমি যখন ওই কোডটা ফিড করি ওই ডিবাগিং অ্যাবিলিটিটা, অথবা ধরেন একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিলেন, এই ক্যালকুলেশনটাকে একটা প্রসেস করে দেওয়া, ওই লজিক্যাল অ্যাবিলিটিটা আমার কাছে জিপিটির বেটার মনে হয় আর কি। সবাই তো নিজেদের প্রপ্রিয়েটারি অ্যালগোরিদম, কেউ তো আর ওটা শেয়ার করে না, এক্সেপ্ট ফর ফেসবুকের নিজেদের মেটার একটা লামা বলে একটা নিজেদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে, ওইটা ওপেন সোর্স করা, কিন্তু এছাড়া তো ধরেন জিপিটি বা জেমিনাই তো আর নিজেদের মডেল অতটা শেয়ার করে না। তো এক একটা প্রোজ এন্ড কনস আর কি। ভেরি ইন্টারেস্টিং। আমাদের লার্নারদের হয়তো কনফিউশন দূর করার জন্য, যেমন আমাদের বর্তমান বর্তমান ইঞ্জিনিয়ারিং মোস্ট ইন্ডাস্ট্রিজগুলো দেখা যাচ্ছে সিএনসি মেশিনস, যেগুলো মোস্টলি শেপিং, কাটিং, এগুলো জন্য ইউজ করা হয়। সিএনসি কম্পিউটার নিউরাল কন্ট্রোল, এবং এটার সাথে আপনার কম্পিউটার নিউরাল নেটওয়ার্ক, এটা কতটুকু আসলে কানেক্টেড। যেমন হয়তো দেখা যাচ্ছে একটা সিএনসি মেশিনে অনেক সময় ইমেজিং এর বিষয় আছে, তারপর বিভিন্ন ধরনের সেন্সর আছে, সে অনেকগুলো এক্সিস্ট আসলে ডিটেক্ট করে এই কাজগুলো করে সম্পাদন করে। তো এখানে এআই কতটুকু ইনভলভ, এখানে আসলে এআই এর ভূমিকাটা কতটুকু?
এখানে? সিএনসি দিয়ে এখন তো ধরেন দি অ্যামাউন্ট অফ ডেটা উই অলরেডি হ্যাভ ফর, যে ধরেন আপনি একটা মেটালের একটা পার্ট দিলেন, ওই মেটালের পার্টটার থিকনেস কতটুকু এবং কত টেম্পারেচারে আমার সিএনসি কাটিং করতে হবে বা কোন অ্যাঙ্গেলে করতে হবে, এরকম ইনফরমেশন তো ধরেন আপনার অলরেডি যদি অ্যাভেলেবল থাকে, এগুলা যদি আপনি একটা নিউরাল নেটওয়ার্কে দেন, তাহলে নিউরাল নেটওয়ার্কটা অটোমেটিকলি নেক্সট টাইম যখন আপনি একটা ম্যাটেরিয়াল দিবেন, অটোমেটিকলি ডিসিশনটা নিতে পারবে ইফ ইট ইজ মেড বেসড অন নিউরাল নেটওয়ার্ক। তখন যেটা দেখা যাচ্ছে আপনার সময়টা টু ডু দ্য ক্যালকুলেশন বেঁচে যাচ্ছে। আবার ওখানে দেখা যাচ্ছে অনেকগুলো মানে এক্সিস্টে যেগুলো আপনার রোবোটিক আর্ম আছে, ওখানে ক্যামেরাও থাকে। সো একটা বক্সে সে পিক করে এই কোনায় বসাচ্ছে, সে দেখে সে কর্নার গুলো ডিটেক্ট করছে। সে একটা লেয়ার কমপ্লিট করার পর ক্যামেরা দিয়ে কিন্তু ওভাবে করে ডিটেক্ট করে ফেলছে অলরেডি ওয়ান লেয়ার ফিল আপ। তখন সে পরে রাখার সময় কিন্তু বেশি গভীরে রাখবে না, সে একটু উপরে করে রাখবে। সো এই টোটাল ডাটাগুলো আসলে সে ক্যালকুলেট করার জন্য একটু সহজ বাংলাদেশে এই যে কার পার্কিং সিস্টেম, এটা কোথায় জানি আমি দেখেছিলাম, খুব সম্ভবত রাজারবাগ পুলিশ লাইনের পাশে একটা করতেছে। ওখানে হলো যে আপনি জাস্ট কার্ডটা দিয়ে লোকেশন বলে দেবেন, ওখানে রেখে আসবে, পরেরটা আর ওখানে ওই লোকেশন ব্লক। হ্যাঁ, ডানে বামে লোকেশন আছে, বাট ওই লোকেশনটা ব্লক, পরের লোকেশনে রাখতে হবে। এটা আসলে সিস্টেমটা মানে বাংলাদেশে আমি দেখলাম আর কি। তারপর যদিও এটা মনে হয় এআই না, এটা কন্ট্রোলার দিয়েই করা হয়েছে। আমাদের বাংলাদেশে মনে হয় আমরা এআই ইউজিং যদি বলি, সেটা গুগল অ্যাসিস্ট্যান্ট এক ধরনের, কিন্তু এআই সেটা আমরা 5 বছর আগে থেকে ইউজ করছি, কিন্তু মানুষ এটাকে মানে এআই বলে না। অ্যাকচুয়ালি গুগল কি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? গুগল বন্ধ হওয়ার তো কোনোভাবেই, মানে ইট হ্যাজ বিকাম আ ভেরি রেগুলার পার্ট অফ আওয়ার লাইফস। এখন আপনি ধরেন কিছু একটা সার্চ করতে গেলে কিন্তু আমরা বলি না যে ইন্টারনেটে সার্চ করে গুগলে সার্চ করে দেখেন, মানে এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। ইভেন আমরা গুগল ম্যাপেও কিন্তু আসলে এই যে জ্যাম, ট্রাফিক জ্যাম কোথায় আসলে হেভি আছে, কোথায় আসলে একদম কম আছে, ওইটাও কিন্তু আসলে ডিটেক্ট করে ফেলছে অ্যাকচুয়ালি। যেমন এটা হয়তো অনেক কতগুলো, আমরা এটা নিয়ে আসলে অনেক ইন্টারেস্টিং বিষয়টা, ওই মোস্টলি আসলে গুগল কিন্তু মোবাইলের সাথে কানেক্টেড। সো এই জায়গায় বেশি জ্যাম মানে ওখানে বেশি মানুষ, বেশি মানুষ মানে ওখানে অনেকগুলো গুগল ইউজার। সো এইভাবে করে তারা আসলে ডাটাগুলো অ্যানালাইসিস করে আর কি। ইটস অ্যামেজিং। জি, একটা সময় আমরা সিম্বিয়ান ইউজ করতাম প্রচুর পরিমাণ। এটা 10 সাল 11 সাল পর্যন্ত ছিল। নোকিয়া N95 এর জন্য সবাই পাগল ছিল, 91 এগুলোর জন্য সবাই পাগল ছিল। সিম্বিয়ান কিন্তু এখন নাই। কিন্তু সিম্বিয়ানে আমি দেখছিলাম যে ওখানে ফটো এডিটিং বলেন, তারপর আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে কি আমরা জাস্ট ইশারা দিয়ে তাকে বলে দিতে পারি কি করতে চাচ্ছি, ভি দি অথবা স্মাইলি ফেস করলে এটা ক্লিক হয়ে যাচ্ছে, অথবা টাটা দিলে। সেও কিন্তু ওই সময় মানে আজ থেকে প্রায় 15 বছর আগে কিন্তু তার এখন ইমেজ প্রসেসিং ছিল আর কি টেকনোলজিটা, কিন্তু এখন সে বিলুপ্ত, এখন ইউজ হচ্ছে না। এখন আমরা চলে গেছি কোথায়, অ্যান্ড্রয়েডে, সিম্বিয়ান থেকে অ্যান্ড্রয়েডে। এখন সামনে কি আরো টেকনোলজি আসতেছে। হ্যাঁ, এখন আমরা আমাদের ইন্ডাস্ট্রির কাছে আসবো। ইন্ডাস্ট্রিতে আসলে এআই, তার আগে জাস্ট একটা প্রশ্ন, এআই আসলে সামনে জাস্ট আমাদের সবার জন্য, লার্নার যারা আছে প্লাস আমরা যারা বাংলা, কারণ আমরা কিন্তু টেকনোলজির দিকে প্রায় 20 বছর পিছিয়ে থাকি। জি, অলমোস্ট এরকমই হয় মনে হয়। হ্যাঁ, মানে যেটা অনেক বছর মনে হয়, আমরা যারা বিদেশে গিয়েছে, আমার মতে মনে হয় আমরা টেকনোলজির দিকে 100 বছর পিছিয়ে আছি, এবং মাইন্ডসেটের দিকে অন্যান্য যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি 500-1000 বছর পিছিয়ে আছে। এটা আমার মনে হয়, আমার অ্যানালজি। এখন এআইটা আসলে সামনে আমাদের ব্যবহারিক জীবনে আসলে কোথায় কোথায় ইউজ হতে পারতেছে, তারপর আমরা ইন্ডাস্ট্রিতে ঢুকি, আমরা যাতে এখনই অভ্যস্ত হতে পারি, ইউজ করতে পারি। আলট্রা ইঞ্জিনিয়ারিং 3 বছর আগে থেকে আমরা যেমন বাচ্চাদের, শিশুদের টেকনোলজির সাথে একটা ব্রিজ তৈরি করে দিয়েছি, একটা এঙ্গেজ তৈরি করে দিয়েছি। এভাবে যারা সামনে নিউ লার্নার, ওদের তারা যদি এআই শিখতে চায়, করতে চায়, তাদের জন্য আসলে পাথওয়েটা কি হবে। যেমন এআই কিন্তু অনেকগুলো ব্রাঞ্চে আমার, যেমন হচ্ছে বায়োমেডিক্যাল আছে, ইলেকট্রিক্যাল অটোমেশন, তারপর ওয়েব, কম্পিউটার, অনেকগুলো ব্রাঞ্চে আছে। এখন কেউ যদি স্পেসিফিক, যেমন আমি আমার কথা বলি, আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ব্রাঞ্চে আছি। তো এই ফিল্ডে যারা আছেন, আমাদের মোস্টলি লার্নার হচ্ছে এই ফিল্ডে, তাদের জন্য এআই কতটুকু মানে এঙ্গেজ হবে, সে কোন কোন সেক্টরে যাবে। আসলে এআই তো অনেকগুলো সাব ব্রাঞ্চ আছে, সে কোন দিকে গেলে ভালো হবে। সে যদি এই জায়গায় রিসার্চ করতে চায়, সে যদি এই ইন্ডাস্ট্রিতে নিজের কন্ট্রিবিউশন রাখতে চায়, কিভাবে তার হাঁটাটা শুরু হবে।
সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট তো হলো শুরু হওয়া উইথ লেটস সে লার্নিং টু প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আপনি ধরেন লেটস সে এআই দিয়ে যদি আমি প্রপারলি কাজ করতে চাই, খুবই খুবই সিম্পল, ধরেন আপনি নন সায়েন্টিফিক একজন লোক এবং আপনি এআই ইউজ করতে চান আপনার কাজের জন্য, তাহলে সবচেয়ে আগে দরকার হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখা। প্রম্পট ইঞ্জিনিয়ারিং অ্যাজ ইন লাইক লেটস সে আপনি জিপিটি বা জেমিনাইকে ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, কেমন প্রম্পট দিলে আসলে কেমন আউটপুট আসবে। এটা মানুষ মনে করে অনেক সিম্পল, বাট ধরেন কেউ যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে তারপর তার কন্টেন্ট কেমন হবে এবং তার আগে তার কন্টেন্ট বানানো কেমন ছিল এটা দিয়েই বোঝা যায়। ধরেন আমি আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে বললাম অ্যাবাউট পিএলসি প্রোগ্রামিং, একটা ম্যানুয়াল লিখছেন আপনি ফর এভরিওয়ান টু রিড। দেখবেন যে আপনি যদি আপনার কন্টেন্টটাকে ঠিক মতন করে গুছিয়ে আপনি যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে প্রপারলি আপনি জিপিটি বা জেমিনাইকে দেন, তাহলে খুব সিম্পলি একটা সিম্পল ল্যাঙ্গুয়েজে হয়তো এটাকে রিওয়ার্ড করে আউটপুট চেঞ্জ আসবে আর কি। সো আপনার জানা উচিত যে আসলে আপনি যে এই সিস্টেমটাকে ইউজ করবেন কিভাবে ইউজ করবেন ভালো করে, এটা হলো সবচেয়ে সিম্পল। এটা তো গুগলের ক্ষেত্রে মনে হয় আমরা ঠিকভাবে যদি লিখতে পারি তাহলে সেও ভাবে করে আউটপুটটা দিবে। জি, অল দ্য মডেলস। আর এছাড়া যদি ডাইরেক্টলি ধরেন এআই এর মডেলগুলো ইউজ করতে চায় কোনো আউটপুট আনতে, ধরেন এই যে বায়োমেডিক্যাল সিস্টেমস বা ধরেন ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমস দিয়ে, দেন দ্য বেস্ট ওয়ে উড বি টু স্টার্ট উইথ লার্নিং টু প্রোগ্রাম। খুবই সিম্পল, পাইথন যেরকম Python is the most widely used language for programming. So Python যদি কেউ ইউজ করে, পাইথনটা তো ভেরি ক্লোজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এট সাম পয়েন্ট। তো ওইখান থেকেই আসলে স্টার্ট করা উচিত, আমাদের প্রোগ্রামিংটা স্টার্ট করা উচিত। প্রোগ্রামিং দিয়ে দেয়ার আর সেভারাল ওপেন সোর্স ডেটাস অর ওপেন সোর্স কোড, যেটা দেখে দেখে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে এভাবে করে কাজ করে, তো আমি হয়তো এটা দেখে দেখে আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা হোয়াট ক্যান আই ডু আফটারওয়ার্ডস, আর নিজে থেকে অনেকে প্রশ্ন করেছে আমি এআই করব না মেশিন লার্নিং করব, এটা শিখবো। সো মানে এটা আপনার উত্তর কি হবে? আমার মনে হয় যে ফার্স্টে হলো জেনারেল প্রোগ্রামিং শেখা উচিত। একবারে জেনারেল, ধরেন লুপ কিভাবে বানায়, কিছু জেনারেল আউটপুট কিভাবে জেনারেট করে, ইমেজ কিভাবে প্রসেসিং করে, খুব জেনারেল প্রোগ্রামিং ধরেন একটু টাইম দেওয়া উচিত। ওইটা যখন শেষ হয়ে যায় তারপরে আমাদের আস্তে আস্তে ধরেন ওই প্রোগ্রামিংটা ইউজ করে কিভাবে করে আমি ধরেন মেশিন লার্নিং এর ডেটাগুলোকে কিভাবে ইউজ করে ধরেন একটা গ্রাফ করা, ডেটা ভিজুয়ালাইজেশন করা, এই জিনিসপত্রগুলো প্রথমে তারপরে বোঝা উচিত। তারপরে হলো মেশিন লার্নিং এর অ্যাকচুয়াল ম্যাথসটা বুঝে ওইটা কিছু অ্যালগোরিদম নিজে নিজে ইমপ্লিমেন্ট করা। আমি যদি প্রোগ্রামিংটা বুঝি এবং আমি যদি জানি যে কোন ফর্মুলাটা ইউজ করা হচ্ছে ম্যাথটা করার জন্য, তখন আমি ডাইরেক্টলি ওই ম্যাথটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো আমার কোডের মধ্যে। আমি নিজে বুঝে যখন ইউজ করব, খুব ফার্স্ট স্টেপগুলো যদি অ্যাটলিস্ট নিজে বুঝেই করতে পারি, তাহলে আমি পরের স্টেপগুলো ধরেন কোনো একটা ডকুমেন্টেশন দেখেও যদি করি, আমি বুঝতে পারবো যে আচ্ছা দিস ইজ হাউ ইট ইজ ওয়ার্কিং। Or I can just ask GPT, but এই সময়টায় this is where the AI becomes bad for us. যে আমি যদি শুরুর থেকেই ধরেন ডিপেন্ডেন্সিতে চলে যাই, তখন আর কি আমার কোয়ালিটিটা ড্রপ করবে। আচ্ছা, আমার একটা প্রবলেম, প্রতিদিন আমি আসলে বাসার থেকে বেরোয়ার সময় মানে এইটা ফালায় আসি অথবা ওইটা ফালায় আসি, ধরেন মানি ব্যাগ বা মোবাইল, এইগুলোকে সলভ করার জন্য এই কোনো আমাকে কিছু দিতে পারবে? মানে আমার আসলে কোন দিন শনিবারে কি কি জিনিস নিয়ে বিয়ে করেছেন আর কিছু লাগবে ওই উনি তো সব কিছু মনে করিয়ে দেবে, আর বিয়ন্ড ইন্টেলিজেন্স আর কি চান আপনি? এখন আমার শনিবারে আসলে কি কি জিনিস লাগবে, সে আসলে আমাকে যদি একটা লিস্ট দিয়ে দেয় রবিবারে কি কি জিনিস লাগবে। আপনার 7টি ওয়াইফ লাগবে, 7টা এআই দিয়ে এটা সলভ করা, 7 দিনের সার্ভিস দিবে, আর এআই দিয়ে এটা সলভ করা পসিবল কিনা? হ্যাঁ, আসলে আপনি সে তার সেই ব্রেনটা সে মানে ওটা কি বানানো পসিবল, বা আমাকে একটা লিস্ট সে জেনারেট করে দিবে অটো? ডেফিনেটলি এটা আপনি ইউ ক্যান ট্রাই টু আস্ক কোয়েশ্চেনস, বোথ জেমিনাইও জিজ্ঞেস করতে পারেন অথবা জিপিটি কেও জিজ্ঞেস করতে পারেন যে আমি সকালে অফিসে যাওয়ার আগে আমার কি কি লাগবে একটা লিস্ট বানায় দাও। সো লিস্ট বানিয়ে দিবে, তারপর আপনি ওইটাকে ধরেন একটা চেক লিস্টের মতন কপি করে আপনি চেক করলেন যে আমি ধরেন 1 মাস ট্রাই করলাম, 2 মাস ট্রাই করলাম, তারপর এগুলো কি সে অটোমেটিকলি দিতে পারবে যে এই আমার শনিবারে এই জিনিসগুলোই লাগে, রবিবারে? এটা মনে হয় এভাবে করা যায় যে সে প্রতিদিন সে শুরুর দিকে কিন্তু ওই এআই প্ল্যাটফর্মটাকে আগে ট্রেন করবে। আমি আজকে শনিবার,
আমার এই সময় এটা লাগবে, ওই সময় দুপুরে এটা লাগবে, বিকালে এটা লাগবে, রাতে এটা লাগবে। ডেইলি লাইফে এটা আসলে কিভাবে যুক্ত হতে পারে এটা জানার জন্য আর কি কোশ্চেনটা করা। ডেইলি লাইফেও কি এআই কে আমরা যুক্ত করতে পারি কিনা, হ্যাঁ আর সামনে হবে কিনা? তো একটা রেগুলার লার্নিং একটা প্রসেস। আপনি প্রথম দিন হয়তো জানতো না যে আপনি কোথায় জব করেন এবং আপনার কি কি ইকুইপমেন্ট নিয়ে বের হতে পারে, কিন্তু আপনি যদি প্রথম দিন একটু ইনফরমেশন দেন, ও হয়তো একটা র্যান্ডম লিস্ট বানাবে, তারপর আপনি ধরেন ওই লিস্টটাকে একটু কারেক্ট করে দিলেন। দ্বিতীয় দিন 80% কারেক্ট হবে, পরের দিন 90% হবে, এরকম করতে করতে এক সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে একটা পারফেক্ট লিস্ট বানিয়ে দিতে পারবে আপনাকে। এবং এখনকার যে যতগুলা এআই সিস্টেম আছে, আপনার জিপিটি বলেন, জেমিনাই বলেন, এরা সবাই কিন্তু ফিডব্যাক সিস্টেমে কাজ করে। মানে ইফ ইউ টেল দেম দ্যাট দে আর কারেক্ট অর ইফ ইউ কারেক্ট দেম, ওটা নিজের থেকে আবার আপনার জন্য আরো একটু বেটার হওয়ার চেষ্টা। কনভারসেশন যত ভালো হবে সে তত শিখবে। হ্যাঁ, এটা তাকে শেখানো। আপনি যত কনভারসেশন আবার নিজে থেকে প্রথম কোশ্চেনে মানে এআই কি আসলে হিউম্যানকে রিপ্লেস করতেছে কিনা, আমার কনভারসেশনে কিন্তু সে শিখতেছে, আমার থেকে জানতেছে, আমার সম্পর্কে তাকে আবার এডুকেট করা, তাকে ইনফরমেশন গুলো আরো নেওয়া, আমার রিলেটেড বিষয়গুলো সে আসলে অ্যাডপ্ট করা। এক্স্যাক্টলি। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ইম্পর্টেন্স তো আরো বেশি, তাহলে উই আর দ্য ওয়ান্স উই আর গোইং টু টিচ এআই, সো ইটস নট গোইং টু রিপ্লেস আস। ইনস্টেড এটা দেখা যাবে যে মানে আমরাই টিচ করবো, সো আরো জব অপরচুনিটি বাড়বে। আমার মনে হয় প্রেডিক্টিভ অ্যানালাইসিস গুলো, রেজাল্ট গুলো এআই আমাদেরকে মানে শুদ্ধভাবেই দিবে, কিন্তু যখন ক্রিয়েটিভিটির কোনো কিছু বিষয় থাকে, হিউম্যান সেখানে হিউম্যান আসেই, হিউম্যানই আসবে। জি জি, এক্স্যাক্টলি। আমরা আজকে আসলে অনেক কিছুই শিখছি, আমাদের জন্য হয়তো নতুন, আমরা আসলে এআই নিয়ে ওইভাবে কাজ করা হয়নি। তো এখন আমরা চাইলে এটা নিয়ে আরো 5-6 ঘন্টা কথা বলা যায় টপিক। তো আমাদের কিছু লিমিটেশনের জন্য আমরা একটা জায়গায় এসে একটু শেষ করি। সেখানে হলো যে আমাদের আসলে ইন্ডাস্ট্রিতে এআইটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে আমাদের প্রোডাকশনটা আরো বেশি বৃদ্ধি পায় এবং আমাদের টাইমটা একটু কমে, হ্যাঁ, এফিসিয়েন্সিটা বাড়ে। এটার জন্য যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোল আছে, প্রসেস কন্ট্রোল আছে, তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমরা যেটা ইঞ্জিনিয়াররা কাজ করতে যায় সমস্যা ফেস করি সেটা হলো ট্রাবল শুটিং এ। যদি এরকম কোনো সিস্টেম থাকতো যেটা আমার আগের থেকেই সে আমাকে একটা আগাম বার্তা দিয়ে দিল এই জায়গায় আসলে এই প্রসেস, এই মোটরটার এখন এই কন্ডিশনে আছে, তার মেইনটেনেন্স দরকার। জি জি, এই সেন্সরটা এখন এই কন্ডিশনে আছে, তার মেইনটেনেন্স দরকার, যেটা একটু আগে আমরা এই আলোচনা করতেছিলাম আমাদের ডেইলি লাইফে আমরা অ্যাড করতে পারি কিনা। এরকম যদি আমি ইন্ডাস্ট্রিয়াল লাইফে যদি মোটরের এখন লাইফ কন্ডিশন কি, তার আসলে মেইনটেনেন্স কতটুকু প্রয়োজন, এগুলো আমাকে আগাম বার্তা দিচ্ছে। এই জিনিসগুলো আসলে ইন্ডাস্ট্রিতে আমরা অ্যাড করতে পারি কিনা, বা আর কিভাবে এআইকে ইন্ডাস্ট্রিতে আমরা অ্যাড করতে পারি। ডেফিনেটলি এটা ইন দ্য কামিং ইয়ার্স এটা আরো, এখন তো হচ্ছেই, কিছু অ্যাডভান্স মডিউলস অলরেডি হয়ে গেছে কন্ট্রোল সিস্টেমস এর জন্য, যেগুলো আর কি আপনার এরর অ্যানালিসিস, ট্রাবল শুটিং এগুলোতে হেল্প করবে, এবং এগুলো আস্তে আস্তে আরো কমন হয়ে যাবে আর কি। আপনি যদি এখন একেবারে নতুন ল্যাপটপগুলোতেও দেখবেন যে একটা কোপাইলট কি আছে আর কি, যে আপনি ওইটা প্রেস করে জিজ্ঞেস করতে পারবেন যে আমি এই সফটওয়্যারটা কিভাবে করে নামাবো বা এই সফটওয়্যারটা কিভাবে ইউজ করব। তো কন্ট্রোল সিস্টেমসও এটা আস্তে আস্তে খুব কমন হয়ে যাবে, যে আপনার ধরেন রানিং একটা সিস্টেমের রানিং সব ডেটা দেখে ইট উড প্রবাবলি বি এবল টু ফিগার আউট যে কোথায় কোনো ট্রাবল হচ্ছে নাকি, কোনো প্রবলেম আছে নাকি। এটার পরে হয়তো কোনো অপারেটরকে অটোমেটিকলি কোনো একটা নোটিফিকেশন দিবে যে আপনার এই মোটরটায় সমস্যা অথবা এই সেন্সারটা কাজ করতেছে না, ওটা ফিক্স করতে হবে আর কি। সো দেখা যাবে যে ওটা অটোমেটিকলি একটা সময়, এবং এই জিনিসটা আসলে হতে বেশি টাইমও লাগবে না। কারণ আমি যদি একেবারে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যখন প্রথম 2021-এ কাজ শুরু করি, তখন আমরা জাস্ট ক্লাসিফিকেশন ঠিক মতন করতে পারতাম যে এই ইমেজটা হলো আপনার হর্স আর এই ইমেজটা হিউম্যান। ওইখান থেকে ধরেন এই 3 থেকে 4 বছরের মধ্যে কিন্তু জিপিটি বলেন বা আপনি ইমেজ অ্যানালিসিস বলেন, এগুলো এত অ্যাডভান্সড হয়ে গিয়েছে, আমার কাছে মনে হয় যে আপনার এই কন্ট্রোল সিস্টেমস বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে আসতেও বেশি দিন লাগার কথা না আর কি। ইউরোপে কি এটা অলরেডি, মানে আমরা তো অনেক পিছিয়ে আছি, আমরা সেটা বললাম, তো ওই দেশগুলো থেকে এগুলো ইউজ হচ্ছে কিনা। যেমন ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে আইওটির কোনো ইউজ নেই, তেমন কোনো ইউজ নেই, বাইরের দেশে ইউজ হচ্ছে। বাংলাদেশে কিন্তু এআই নিয়ে কি অলরেডি ইন্ডাস্ট্রিতে কি কাজ শুরু হয়েছে নাকি? অলরেডি শুরু হয়ে গেছে। আমি যে কথাগুলো বললাম, অলরেডি সিমেন্সের কিছু এআই বেসড মডিউলস অলরেডি আছেন, তারপরে আরো কয়েকটা ডিফারেন্ট পিএলসি আস্তে আস্তে চলেও আসছে, যেগুলো হলো ডাইরেক্ট ল্যাডার লজিক না ইউজ করে
এআই সিস্টেমস ইউজ করে ডিসিশনস নেওয়ার জন্য, এবং ওই ডিসিশনগুলো আরো বেটার হয় আর কি নর্মাল লজিক্যাল সিস্টেমস থেকে। আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, মাইসেলফ আমিও। হয়তো সময় স্বল্পতার কারণে আমরা অনেক বেশি সময় নিয়ে আলোচনা করতে পারিনি, খুব বেশি কোর অ্যানালাইসিস, খুব বেশি কোর ডিসকাশনে ঢুকিনি দর্শক। সো আমাদের সাথে থাকুন, এবং ইঞ্জিনিয়ার সাইফ আহমেদ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের আলট্রা ইঞ্জিনিয়ারিং পডকাস্টের সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ ইঞ্জিনিয়ার ফাহিম শাহরিয়ার খান। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আরো অনেক কোর আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সাইফ স্যারকে অবশ্যই সাথে পাবো। আজকে এই পর্যন্তই, টাটা, আসসালামু আলাইকুম।